যাই হোক, আমরা ব্রেকের পর আসলাম। আজকে আমরা শুরু করব কাজ, শক্তি, ক্ষমতা। এই চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের আবার সহজ আছে এই চ্যাপ্টার, ঠিক আছে? আমাদের কিন্তু ক্লাস আজকে শেষ হবে সময় নিয়ে, ব্রেক নিয়েছি আমরা। কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারের 9-10-এ আমরা এই চ্যাপ্টার পড়ে আসছি, তাই না? কাজ বলতে আমরা পড়ে আসছি, শক্তি বলতে আমরা পড়ে আসছি, ক্ষমতা পড়ে আসছি, একদম ওইগুলাই থাকবে। আমরা শুধু কিভাবে শিখবো এই চ্যাপ্টারটা ম্যাথমেটিক্স করতে করতে শিখবো, গণিত করতে করতে আমরা এই চ্যাপ্টারটা শিখবো, ঠিক আছে? তো এখানে আমরা দেখি, আমরা কাজ বলতে আমরা কি বুঝি বলো দেখি তোমাদের মধ্যে। কাজ বলতে আমরা 9-10-এ কি জেনে এসেছি বলতে পারবা? কাজ বলতে কি জেনে এসেছি? কাজ মানে হচ্ছে স্যার, বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু স্মরণ ঘটে স্যার, তাহলে সেটা স্যার কাজ হবে স্যার। কাজ। বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তু যদি স্মরণ হয়, তাহলে সে প্রযুক্ত বল এবং বস্তুর স্মরণের মধ্যবর্তী গুণফলকে কি বলা হয়ে থাকে? কাজ বলা হয়ে থাকে, ঠিক আছে? যেমন তোমরা ক্যালকুলেটর হাতে নাও, খুব দ্রুত ক্যালকুলেটর হাতে নিবা। এখানে হচ্ছে গিয়ে একটা 10 কেজি ভরের একটা বস্তু আছে। এই বস্তুর উপর যদি আমি 50 নিউটন বল প্রয়োগ করি, বস্তুটা যদি 2 মিটার স্মরণ ঘটে, তাহলে কৃত কাজ কত হবে? এই চিত্রে কৃত কাজ কত হবে? বল ইন্টু কি স্মরণ। কত বল প্রয়োগ করেছি? 50 নিউটন। কত স্মরণ হয়েছে? 2 নিউটন স্মরণ হয়েছে। 2 মিটার স্মরণ, তার কতটুকু কাজ হয়েছে? 100 জুল কাজ হয়েছে। বোঝা গেছে? খুব সহজ একটা ম্যাথমেটিক্স। তারপর মনে করো আমি এইখানে একটা বস্তুর ওপর, এখানে একইভাবে 10 কেজি ভরের একটা বস্তু আছে। এই বস্তুর ওপর আমি 50 নিউটন বল প্রয়োগ করেছি অনুভূমিক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে। অনুভূমিক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে 50 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির স্মরণ হয়েছে মনে করো 1 মিটার, ঠিক আছে? 50 নিউটন বল প্রয়োগ করে বস্তুটির স্মরণ হয়েছে কত মিটার? 1 মিটার। তো বলো তো এখানে কি 50 নিউটন বল এই বস্তুটা যে 1 মিটার সরে গেছে, 1 মিটার স্মরণ ঘটানোর জন্য এখানে 50 নিউটন বলে কি পুরোটাই কাজে আসছে না উপাংশ কাজে আসছে? স্যার উপাংশ স্যার। উপাংশ। কোন উপাংশ? উপাংশ। কোন উপাংশ? আনুভূমিক উপাংশ। ডানেরটা না উলম্বটা? অনুভূমিক উপাংশটা, যেটা আনুভূমিক। কত? 50 cos কত? 30 ডিগ্রি। আর উপরে কাজ করছে কে? 50 sin 30 ডিগ্রি। এবং উপরে আরো প্রতিক্রিয়া বলও আছে, এবং নিচের দিকে কে কাজ করতেছে? ওজন। ঠিক আছে, তাহলে এখানে কোন উপাংশ কাজ, এখানে কোনটা কাজ করতেছে? 50 cos 30 ডিগ্রি। তাহলে কৃত কাজ কিভাবে কাজ করব আমরা? কৃত কাজ মানে হচ্ছে বল ইন্টু স্মরণ। বলের বদলে আমি কত লিখবো? 50 cos 30 ডিগ্রি ইন্টু কত লিখবো? 1 মিটার। তাহলে এখানে কত হবে? 25√3 জুল। যা হয় সেটাই হবে। বোঝা গেছে? তো এখান আমরা কিন্তু 9-10-এ, তো এখান থেকে দেখো খেয়াল করে, এই বস্তুটার স্মরণ হয়েছে কোন দিকে? ডান দিকে। বল প্রয়োগ করেছে কোন দিকে? ডান দিকে। বলতো এখানে তাদের মধ্যবর্তী কোণের মান কত ছিল? কত আছে এখানে? স্মরণ স্যার এবং 0 ডিগ্রি বলের স্যার। স্মরণ যেদিকে, বলও কাজ করছে একই দিকে। তাহলে আমি যদি এখানে cos 0 লিখি, কোনো সমস্যা আছে? কারণ cos 0 মানে 1 হয়ে না যায়, স্যার। 1 সাথে এটা গুণ করলে একই জিনিস চলে আসে। এবং এইখানে তুমি খেয়াল করে দেখো, এখানে 50, এটা হচ্ছে কত বল প্রয়োগ করেছো? 50 নিউটন বল, আর 1 মিটার স্মরণ ঘটেছে, এবং মধ্যবর্তী কি কোণের cos উপাংশ আসছে। এখানেও মধ্যবর্তী কোণের কি আসছে? cos উপাংশ আসছে। এই দুইটা এক্সাম্পল থেকে আমরা বলতে পারি, তাহলে কাজ, আমি যে বললাম কাজ মানে হচ্ছে বল ইন্টু স্মরণ। বল এটা তো একটা ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি। তাহলে তাদের মধ্যবর্তী, আমি তো জানি গুণন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডট গুণফল, একটা হচ্ছে ক্রস গুণফল। এখানে আমি কি দিব? ডট গুণফল দিব। কেন ডট গুণফল দিব? কারণ দুইটা ভেক্টরকে গুণ করলে যদি রেজাল্ট স্কেলার আসে, তখন আমরা ডট গুণফল দিয়ে প্রকাশ করি। এখানে কাজ হচ্ছে গিয়ে একটা কি রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই কাজ হচ্ছে গিয়ে স্কেলার। একটা স্কেলার রাশি। এই কারণে আমি একটা ডট গুণফল দিয়ে প্রকাশ করেছি, ঠিক আছে? তো এখানে ডাব্লিউ মানে তাহলে কি আসলো? এফ এস কস থিটা হবে। আমরা যখনই লিখবো ডাব্লিউ মানে হচ্ছে এফ ইন্টু এস, বল ইন্টু স্মরণ, যখনই লিখবো আমাদেরকে মাথায় রাখতে হবে মধ্যবর্তী কোণের মান সেটা লিখেছে কিনা। এই চিত্রে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি।
এই চিত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা এভাবে কাজ করতে পারবো। বোঝা গেছে? কাজের একক কি? জুল। এটা হচ্ছে আমরা এভাবে একক লিখতে ভুল করব না। এটা এক্সাম্পলটা আর বোঝানো দরকার আছে না পারবা? আশা করি পারবো। ইনশাআল্লাহ স্যার পারবো। আমরা আরেকটা ম্যাথ করি, আসো। এরকম আরো কয়েকটা ম্যাথ করি, তাহলে ম্যাথ করতে করতে আমরা আজকে ক্লাসটা শিখব। এইখানে হচ্ছে একইভাবে আমরা 10 কেজি একটা বস্তু নিলাম, ঠিক আছে? 10 কেজি বস্তুর উপর আমি হচ্ছে গিয়ে 50 নিউটন বল প্রয়োগ করলাম। এই 10 কেজি ভরের বস্তুটা এই দিকেই ডান দিক বরাবর মনে করো 3 মিটার সরে গেল, ঠিক আছে? ডান দিক বরাবর 3 মিটার 10 কেজি বস্তুটা সরে গেল। তো 3 মিটার কোনটুকু হবে? এই 10 কেজি বস্তুর ভরের শেষ প্রান্ত থেকে এই 10 কেজি ভরের শেষ প্রান্ত 3 মিটার সরে গেল। এখন কোশ্চেন নাম্বার 1, এখানে ঘর্ষণ গুণাঙ্ক আছে, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.3। কোশ্চেন নাম্বার 1, প্রতিক্রিয়া বল কত? দেখো এখানে কিভাবে কাজ আসবে। কোশ্চেন নাম্বার 1, প্রতিক্রিয়া বল কত? কোশ্চেন নাম্বার 2, ঘর্ষণ বল কত? কোশ্চেন নাম্বার 3, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বা কৃত কাজ, প্রয়োগকৃত বল দ্বারা কৃত কাজ, প্রয়োগকৃত বল দ্বারা কৃত কাজ। নাম্বার এটা তো 4 হইল। নাম্বার 5, কৃত কাজ কত? ওকে, এই হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন। প্রতিক্রিয়া বল কত, ঘর্ষণ বল কত, আর ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, প্রয়োগকৃত বল দ্বারা কৃত কাজ কত, আর টোটাল কাজ কত। খেয়াল করে দেখো, প্রতিক্রিয়া বল কোথায় কাজ করবে? তল বরাবর কোন দিকে? উপরের দিকে। তো আমরা যদি সমাধানটা করে ফেলি তাহলে আর এর মান কত হবে? ডাব্লিউ কোথায় কাজ করছে? নিচের দিকে না? নিচের দিকে। এখানে কি উপরে আর কোনো ফোর্স আছে? নাই, কিন্তু নিচেও কিন্তু আর কোনো ফোর্স নাই। তাহলে প্রতিক্রিয়া বলটা কিসের সমান হবে? ওজনের সমান হবে। তাহলে আমি লিখে ফেলতে পারবো এখানে mg। m এর মান কত? 10, এটা 9.8। তাহলে প্রতিক্রিয়া বলের মান কত? 98 নিউটন হবে। হয়ে গেল নাম্বার 1। বলো তো ঘর্ষণ বল কত হবে? F মিউ এস ইন্টু আর। মিউ এস এর মান কত? 0.3 ইন্টু কত? 98। দেখো কত হবে? উনত্রিশ দশমিক চার। 29.4। হ্যাঁ, 29.4 নিউটন এটা আসছে। এখন কোশ্চেন নাম্বার 3 বলছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? কৃত কাজ মানে কি? আমরা জানি কৃত কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ। তো নাম্বার 3, কৃত কাজ কোন বল দ্বারা? ঘর্ষণ বল দ্বারা। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজকে যদি আমি W1 বলি তাহলে কত হবে? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ঘর্ষণ বল ইন্টু সরণ, ডট গুণফল হবে না এরকম? জি স্যার। ওকে, হ্যাঁ। এখন ঘর্ষণ বলের মান কত? 29.4। 29.4। আচ্ছা, আমরা একটা বাদ দেই, এখানে লিখি ঘর্ষণ বলের মান হচ্ছে, আচ্ছা এভাবে লিখি আমরা, এফ এস কস থিটা হবে না? এটাই হবে ঘর্ষণ বলের মান। আমরা এখান থেকে লিখে ফেলি 29.4। সরণ কতটুকু হয়েছে? 3 মিটার সরণ ঘটেছে। 3 গুণ কস থিটার মান কত বলো? ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? সরণের বিপরীত দিকে। তাহলে একটা বস্তু সরণ আর ঘর্ষণ বলের মধ্যবর্তী কোণের মান কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। কিভাবে বুঝলাম? কারণ বস্তুটা যদি ডান দিকে যেতে চায়, বস্তুটা ঘর্ষণ কাজ করবে বিপরীত দিকে। তাদের মধ্যবর্তী কোণের মান 180 ডিগ্রি। ঠিক আছে, এই কারণে আমি এখানে লিখবো cos 180 ডিগ্রি। ক্যালকুলেটর হাতে নাও, দেখো এই রেজাল্টটা কত আসে। আমার আসছে -88.2 জুল। মাইনাস আসবে না? হ্যাঁ। জি স্যার। নাম্বার 4 আমরা করে ফেলি। প্রয়োগকৃত বল দ্বারা কৃত কাজ। আমি কত বল প্রয়োগ করেছি?
50। প্রয়োগকৃত বল দ্বারা কৃত কাজকে W2 দিয়ে যদি প্রকাশ করি তাহলে এখানে হবে F ডট S। প্রয়োগকৃত বল আমি লিখে ফেলি Fs cos θ। প্রয়োগকৃত বলের মান কত? 50। কতটুকু সরণ ঘটেছে? 3 মিটার। মধ্যবর্তী কোণের মান কত হবে? 0 ডিগ্রি। এইখানে 0, zero। এখানে 0 ডিগ্রি হবে এক্স্যাক্টলি। তাহলে এখানে হবে কত? 150 জুল। তাহলে দেখো কাজের মান একটাতে 3 নাম্বার ম্যাথে কাজের মান কি আসছে? নেগেটিভ আসছে। 4 নাম্বার ম্যাথে কাজের মান কি আসছে? পজিটিভ আসছে। তাহলে এখান থেকে আমরা দুইটা সংজ্ঞা শিখে নিব। একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে গিয়ে কি ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজটা কাকে বলে? যদি বল এবং সরণ একই দিকে ক্রিয়ারত থাকে তাহলে সেই ধরনের কাজকে কি বলা হবে? ধনাত্মক কাজ। আর যদি বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে এই ধরনের কাজগুলোকে কি কাজ বলা হয়ে থাকবে? ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক। এই যে নেগেটিভ আসছে এটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। এই যে পজিটিভ কাজ এটাকে বলা হয় ধনাত্মক কাজও বলা হয়ে থাকে, আবার এটাকে বলের দ্বারা কৃত কাজও বলা হয়ে থাকে। ক্লিয়ার কথা? জি স্যার। আমরা এখান থেকে কাজের কয়টা ডেফিনেশন পড়লাম? দুইটা। একটা হচ্ছে পজিটিভ ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ হচ্ছে কি বলের দ্বারা কাজ, ঋণাত্মক কাজ হচ্ছে কি বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজ কাকে বলে? যদি বল এবং সরণ একই দিকে ক্রিয়ারত থাকে তাহলে সেটাকে বলবো আমরা ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। আর যদি বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক কাজ অথবা বলের বিরুদ্ধে কাজ। এখন বলো ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ কি? ঋণাত্মক কাজ নাকি পজিটিভ কাজ? নেগেটিভ ওয়ার্ক নাকি পজিটিভ? স্যার পজিটিভ। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। ঘর্ষণ স্যার বল কিন্তু স্যার নেগেটিভ স্যার। নেগেটিভ। পরীক্ষাতে এটা আসে, পরীক্ষাতে 2 মার্কের জন্য অনুধাবনমূলক কোশ্চেনে আসে যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক কাজ ব্যাখ্যা করো। তখন আমরা এভাবে লিখবো কাজ মানে হচ্ছে কোন একটা বস্তুকে বল ইনটু সরণ, কিন্তু তাদের মধ্যবর্তী কোণের মান কত? 180 ডিগ্রি। আর cos 180 এর মান যেহেতু -1, এখান থেকে আমরা বুঝতে পারছি ঘর্ষণ বল একটা ঋণাত্মক কাজ। আর তাছাড়া ঘর্ষণ বল এবং বস্তুর সরণ যেহেতু একে অপরের বিপরীত দিকে কাজ করে, এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারবো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ একটা কি কাজ? ঋণাত্মক কাজ। এবার আমরা আসি 5 নাম্বার। 5 নাম্বার বলেছে মোট কাজ কত বা কৃত কাজ কত। তাহলে কৃত কাজ যদি হয় W হয় তাহলে W সমান কত লিখবো? W1 প্লাস W2। W1 কত আসছে? -88.2 আর W কত আসছে? 150। যোগ করলে এইটুকু আমি কাজ করেছি, মানে এইটুকু কাজ আমি দেখতে পাবো। বাট আসল তো কাজ করেছি আমার, এটাও কাজ করেছি, এই কাজটাও তো আমাকে করতে হয়েছে। এই কাজটা আমার বাদ চলে গেছে, ঠিক আছে, আর এই কাজটা বাকি আছে, মানে এই কাজটা আমি দেখতে পাচ্ছি। বুঝা গেছে? কত হয়? পজিটিভ হয়, তাই না? টোটাল রেজাল্ট কাজটা। তো এই হচ্ছে গিয়ে আমরা ধনাত্মক কাজ শিখতে পারলাম, আমরা ঋণাত্মক কাজ শিখতে পারলাম। আই থিঙ্ক তোমরা এই ধরনের এখান থেকে ম্যাথমেটিক্স গুলো আসলে তোমরা পারবা। কারো কোনো কনফিউশন আছে এখানে? থাকতে বলো, না থাকলে নাই। আচ্ছা, একটা বস্তুকে তুমি মনে করো এই ডাস্টারটা মনে করো। স্যার আমি স্যার একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ বলো। স্যার বল আর সরণের মাঝখানে কি স্যার কখনো স্যার 90 ডিগ্রি কোণ হতে পারে? বল আর সরণের মাঝখানে 90 ডিগ্রি কোণ হতে পারে কি না, এটা যদি হয় তাহলে কাজের মান কত হবে? 0 শূন্য স্যার। হবে। খেয়াল করে দেখো বল আর সরণ মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তার মানে কি একটা বস্তুকে তুমি মনে করো, এটা কি সম্ভব? দেখো একটা বস্তুকে তুমি উপর দিকে টানতেছো, বল প্রয়োগ করতেছো, বস্তুটা কি কখনো ডান দিকে যাবে? না স্যার। যাবে না। অথবা বাম দিকেও কখনো যাবে না। তাহলে এখানে এই কেসটা যেহেতু কখনো ঘটবে না তাহলে কৃত কাজও কি হবে না। হ্যাঁ, তুমি যদি বস্তুটাকে উপর দিকে বল প্রয়োগ করো, বস্তু যদি উপরের দিকে যায় তাহলে উপরে সরে যে কৃত কাজ আমি রেজাল্ট পাবো। যেহেতু ডানে বামে যাবে না তাহলে ডানে বামে কৃত কাজ কত হবে? শূন্য হবে। বুঝা গেছে? ওকে। আচ্ছা, এখন মনে করো আরেকটা নিয়ে যদি কাজ করি, যেমন ধরো তুমি একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর সাথে একটা বস্তা এভাবে আটকে আছে, ঠিক আছে, এই একটা বস্তু তুমি এখানে সারাদিন ধরে বল প্রয়োগ করতেছো, এই বস্তুটা কি কৃত কাজ কত হবে?
এই ছোট বক্সটাকে এই বিল্ডিং আছে, এখন সারা দিন ধরে যে ঠেলতেছে বস্তুটা সরতেছে না, তাহলে কৃত কাজ কত হবে? স্যার জিরো হবে স্যার, জিরো। জিরো হবে। কেন জিরো হবে? কারণ সরণ হয় নাই। তার মানে কাজ হইতে হলে আমাকে বল থাকলেই হবে না, সরণের মানও থাকতে হবে। যদি সরণ না থাকে তাহলে আমাদের কোনো কাজ হবে না। এখন তোমাদেরকে আরেকটা কোশ্চেন করি। তুমি ধরে নাও একটা ভারী বস্তু উপর থেকে নিচে নামাবা, এটা কি ধনাত্মক কাজ হবে না ঋণাত্মক কাজ হবে? একটা ভারী বস্তু উপর থেকে নিচে নামাবা, এটা কি ধনাত্মক কাজ না ঋণাত্মক কাজ? ঋণাত্মক কাজ হবে স্যার। কেন ঋণাত্মক কাজ হবে? কারণ স্যার মাধ্যাকর্ষণ বল তো স্যার সবসময় বাধা হিসেবে কাজ করে উপরে ওঠানোর ক্ষেত্রে, তো সেই হিসেবে স্যার নিচে নামার তুমি ক্ষেত্রে। হ্যাঁ, নিচে নামার ক্ষেত্রে তো তুমি কি ওজন কাজ করে কোন দিকে? নিচের দিকে না? জি স্যার। ওজন কাজ করে কোথায়? নিচের দিকে। তো তুমি বস্তুটাকে ওজন যেদিকে কাজ করে তুমি সেদিকে নামাইতেছো, তোমার কি এটা হেল্প হবে না? ওজনটা তোমাকে সাহায্য করবে না নিচে নামাতে? ও জি স্যার, তাহলে মিস্টেক স্যার। ওজন যেদিকে কাজ করতেছে বস্তুর সরণও কি সেই দিকে হচ্ছে, তাহলে এটা কি ঋণাত্মক কাজ হবে না পজিটিভ ওয়ার্ক হবে না নেগেটিভ ওয়ার্ক হবে? স্যার পজিটিভ হবে স্যার। পজিটিভ। পজিটিভ হবে, হ্যাঁ, আর যদি একটা বস্তুকে তুমি উপরে উঠাও সেক্ষেত্রে তখন নেগেটিভ। তখন নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ সরণ হচ্ছে উপরের দিকে, তুমি বস্তুটা ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে। বা অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি বস্তুটাকে নিয়ে যাচ্ছ, তাহলে তোমার এটা হবে নেগেটিভ ওয়ার্ক হবে। ওকে, এগুলো পরীক্ষাতে কিন্তু এমসিকিউতে থাকবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি স্প্রিং। স্প্রিং নিয়ে কিছু ম্যাথমেটিক্স করব আমরা। স্প্রিং অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের। স্প্রিং থেকে ফিজিক্সে, ইন্টারমিডিয়েটে ফিজিক্সে ফার্স্ট পেপার ল্যাবে দুইটা এক্সপেরিমেন্ট আছে। স্প্রিং এর সঞ্চিত শক্তি হিসাব করতে হয়, গ্রাফ করতে হয়, আর হচ্ছে গিয়ে স্প্রিং ধ্রুবক ক্যালকুলেশন করতে হয়, এখান থেকেও গ্রাফ করে স্প্রিং ধ্রুবকের মান হিসাব করতে হয়। এখন এই দুটো এক্সপেরিমেন্ট পারতে হলে থিওরিটা আমাদেরকে খুব ভালো মতো পারতে হবে, এবং থিওরিটা আমরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে শিখে ফেলবো বা শিখবো ইনশাল্লাহ। দেখি ঘটনা কি, তোমরা অবশ্যই পারবা, আমাদের সাথে মুখে মুখে অ্যান্সার দিলেই পারবা। মনে করো এটা একটা স্প্রিং আছে, স্প্রিং এর সাথে একটা বস্তু আটকে আছে, ঠিক আছে? এখানে একটা তল আছে, এই স্প্রিং। এখন যদি এই বস্তুটাকে যদি আমি ডান দিকে বল প্রয়োগ করি, ডান দিকে এফ বল প্রয়োগ করলাম, তাহলে স্প্রিংটা সংকুচিত হবে না প্রসারিত হবে? স্প্রিংটা প্রসারিত হবে স্যার। প্রসারিত হয়ে মনে করো এক্স পরিমাণ দূরত্ব সরে গেছে। ওকে, স্প্রিংটা এক্স পরিমাণ দূরত্ব সরে গেছে এফ বল প্রয়োগ করার কারণে। খেয়াল করে দেখো, তুমি যখন স্প্রিংটা যখন টানবা, তোমার কাছে মনে হবে না যে স্প্রিং অপোজিট ডিরেকশন থেকে তোমাকে কেউ টানতেছে? এরকম মনে হয়, তাই না? তাহলে এরকম যদি মনে হয়, তাহলে বিপরীত দিকে যে একটা বল কাজ করে, এই বিপরীত দিকে বলটাকে আমরা বলে থাকি এফএস। শাহরিয়ার, উদয়, তুমি কি কল দিয়ে দিছো নাকি? না না, আমি কল দিব করছি। আমার নাম্বার থেকে ফোন আসছে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, যাই হোক, তো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই স্প্রিংকে যখন আমি টান দিব, মনে হবে স্প্রিংটা আমাকে টানতেছে। তো স্প্রিংটা আমাকে যেই বলে টান দিবে সেই বলটাকে বলা হয় কি স্প্রিং ফোর্স বা স্প্রিং বল। আর এফটা হচ্ছে আমি কত বল প্রয়োগ করলাম। ওকে, আমি লিখে ফেলি এখানে, এফ হচ্ছে প্রয়োগকৃত বল, আর এফ এসটা হচ্ছে গিয়ে কি বল? স্প্রিং বল। আর এক্স হচ্ছে গিয়ে সরণ। এখন মনে করো তুমি একটা বস্তুকে যত বেশি বল প্রয়োগ করবা তত সরণ ঘটবে না? অথবা আরো বেশি পরিমাণ যদি তুমি সরাইতে চাও, প্রসারিত করতে চাও, তোমাকে কি প্রয়োগকৃত বলের মান কি বাড়াইতে হবে না কমাইতে হবে? স্প্রিংকে বাড়াইতে আরো হবে স্যার। প্রসারিত করতে চাও, তাহলে বাড়াইতে হলে, আর স্প্রিং তুমি যত বেশি বল প্রয়োগ করবে স্প্রিংকে, তোমাকে ঠিক তত বেশি বল কি বিপরীত দিক থেকে প্রয়োগ করবে। তাহলে আমরা বলতে পারি না যে এফ সমানুপাতিক এক্স, যত বেশি সরণ ঘটবে তত বেশি বল প্রয়োগ করতে হবে? অথবা আমরা এভাবে বলতে পারি এফ এস বা স্প্রিং এফএসটা হচ্ছে স্প্রিং ফোর্স, ক্যাপিটাল এফ এস, এস দ্বারা স্প্রিং বোঝাচ্ছে এখানে, এটা সমানুপাতিক কি মাইনাস এক্স। বলা যাবে? অবশ্যই বলা যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস কেন আসছে? কারণ স্প্রিং ফোর্স যেদিকে
সরণ হচ্ছে তার অপোজিট দিকে, সরণ যেদিকে স্প্রিং ফোর্স অপোজিট দিকে, আর প্রয়োগকৃত বল যেদিকে স্প্রিংটাও কি একই দিকে। তো এখান থেকে আমি বলতে পারি এফ ইকুয়ালস টু কত, কে এক্স, আর এখান থেকে বলতে পারি এফ এস ইকুয়ালস টু কত, মাইনাস কে এক্স। ঠিক আছে, মাইনাস কে এক্স বলতে পারি, দুইটাই বলতে পারি, এফ ইকুয়ালস টু কে এক্সও বলতে পারি, এফ এস ইকুয়ালস টু মাইনাস কে এক্সও বলতে পারি, যেখানে কেটাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এটার এককটা কি, নিউটন পার মিটার। ঠিক আছে, কোন একটা স্প্রিং এর মনে করো স্প্রিং ধ্রুবক, মনে করো 12 নিউটন পার মিটার বলতে কি বুঝো? এটা মানে কি, স্প্রিং ধ্রুবক 12 নিউটন পার মিটার বলতে কি বুঝো? এটা পরীক্ষাতে আসলে আমরা কি লিখবো, একটা স্প্রিংকে এক্স মিটার সংকুচিত করতে অথবা প্রসারিত করতে হলে আমাদের কি করতে হবে, 12 নিউটন বল প্রয়োগ করতে হবে। অথবা একটা স্প্রিংকে 1 মিটার সংকুচিত বা প্রসারিত করলে 12 নিউটন স্প্রিং বল উদ্ভব হবে, বা স্প্রিং বল 12 নিউটন বল আমাকে স্প্রিংটাকে সাম্য অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বুঝা গেছে? কেন? কারণ স্প্রিংটাকে যদি আমি স্প্রিংটাকে ধাক্কা দিয়ে, বস্তুটাকে ধাক্কা যদি সংকুচিত করি, এরপর যদি ছেড়ে দেই, তখনও কিন্তু স্প্রিংটা আদি অবস্থানে আসার চেষ্টা করবে। কারণ আমি যদি স্প্রিংটাকে ধাক্কা দেই, সংকুচিত আবার ছেড়ে দেই, বস্তুটা কিন্তু আগের অবস্থানে আসবে। তার মানে আমি বল যেদিকেই প্রয়োগ করি না কেন, সরণ যেদিকে হবে সেটা হচ্ছে গিয়ে কি, বল হচ্ছে সরণের সমানুপাতিক, আর স্প্রিং বলের হচ্ছে কি বিপরীত দিকে কাজ করবে। এখানে সমানুপাতিক, তবে ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। তো কে মানে বোঝা গেছে, কে এর পরিচয় কি, কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এককটা হচ্ছে গিয়ে নিউটন পার মিটার। এটা অনেক ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। 12 নিউটন পার মিটার বা এরকম 20 নিউটন পার মিটার এরকম পরীক্ষাতে আসবে বা আসে। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? আছে নাকি নাই? কে এর কিছু কোনো নির্দিষ্ট মান আছে স্যার? না, স্প্রিং ধ্রুবকের কোনো নির্দিষ্ট মান নেই, এটা এক একটা স্প্রিং এর জন্য এক এক রকম হবে। কারণ আবার তুমি যখন ল্যাবে, তোমার ধরো ফিজিক্স, আমাদের ফিজিক্স ল্যাবে স্প্রিং এর উপর 12টা স্প্রিং এক্সপেরিমেন্ট আছে, প্রত্যেকে 5 জন বা 6 জন করে একটা গ্রুপ হয়, সেটা এরা সবাই মিলে করে। তো 12 জন মিলে যে সবার কাছে যে স্প্রিংটা নিয়ে কাজ করা হয়, স্প্রিংটা দেওয়া হয়, এক একজন স্প্রিং ধ্রুবকের মান এক এক রকম আসবে। কারো যদি 4.8 আসে, কারো 4.7 আসবে, এরকম আসে। কারণ হচ্ছে গিয়ে স্প্রিংটা পুরাতন হয়ে গেছে। বেসিক্যালি যখন স্প্রিং গুলো কেনা হয়, তখন হচ্ছে গিয়ে তারা একই রকমই ছিল, কাজ করতে করতে স্প্রিং এর যে ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে বা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে স্প্রিং ধ্রুবকের মান আবার চেঞ্জ হয়ে গেছে। তবে একই কোয়ালিটি যদি থাকে এবং একই প্যাচ নাম্বার যদি থাকে, তাহলে স্প্রিং ধ্রুবকের মান একই হবে। মনে করো একটা স্প্রিং আছে, স্প্রিংটা হচ্ছে চিকন, আর একটা স্প্রিং মোটা, তাহলে ডেফিনেটলি চিকন আর মোটা যে স্প্রিং দুইটা আছে তাদের মধ্যে স্প্রিং ধ্রুবকের মান ডিফারেন্ট হবে। আবার একটা স্প্রিং অনেক লম্বা, আবার একটা স্প্রিং একটু খাটো, তাহলে ডেফিনেটলি বেশি হবে, কম বেশি হবে। আরেকটা স্প্রিং মনে করো প্লাস্টিকের তৈরি, আরেকটা স্প্রিং মনে করো আয়রনের তৈরি, অবশ্যই ম্যাটার করবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো স্প্রিং ধ্রুবক নিয়ে আমরা আশা করি একটা ম্যাথ করে ফেললে বুঝতে পারবা। ঠিক আছে, কিরকম ম্যাথ? তোমাদের যেমন ধরো একটি স্প্রিংকে, আমরা ম্যাথটা লিখে ফেলি, একটি স্প্রিংকে 12 নিউটন বল প্রয়োগ করায় 3 সেন্টিমিটার সরণ ঘটল। 3 সেন্টিমিটার সরণ ঘটল। ওই স্প্রিংটিকে 18 সেন্টিমিটার সংকুচিত করতে হলে কত বল প্রয়োগ করতে হবে? কত বল প্রয়োগ করতে হবে? একটি স্প্রিংকে 12 নিউটন বল প্রয়োগ করে তার কতটুকু সরণ ঘটলো? 3 সেন্টিমিটার। তাহলে আমি যদি মনে করি 12 নিউটন হচ্ছে F1 হচ্ছে গিয়ে 12 নিউটন, আর X1 হচ্ছে গিয়ে কত, 3 সেন্টিমিটার বা 0.03 মিটার। এখান থেকে আমি কে এর মান হিসাব করতে পারবো। কিভাবে লিখবো? F1 সমান সমান কত, কে X1। তাহলে কে এর মান কিভাবে হিসাব করবো আমরা?
F1 বাই x1, F1 এর মান কত 12, x1 এর মান কত 0.03, তাহলে কত হবে k এর মান 3 4 12 4 400 স্যার। 400 নিউটন পার মিটার। এখন তুমি স্পিডটাকে কতটুকু সংকুচিত করবা 18 সেন্টিমিটার সরণ করতে চাইলে তোমাকে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে প্রয়োগকৃত বল যদি হয় F2 সেটা কত হবে kx2, k এর মান কত 400 তুমি এখানে মাত্র পেয়েছো, আর x এর মান কত 18 সেন্টিমিটার বা 0.18 মিটার। তাহলে এটা যা হওয়ার সেটাই হবে, 4 8 32 72 হবে, তাই না? 72 নিউটন বল প্রয়োগ করতে হবে। বুঝা গেছে? এইভাবে আমরা স্প্রিং ধ্রুবক ক্যালকুলেশন করব। তোমাদের পরীক্ষায় তোমাকে ল্যাবে কে কাজটা করতে হবে, তোমাকে বিভিন্ন ওজন দেওয়া থাকবে, একটা স্প্রিং দেওয়া থাকবে, উলম্ব বরাবর রাখা হবে স্প্রিংটাকে, তোমার ল্যাবে এইভাবে থাকবে স্প্রিংটাকে, আর এইখানে তুমি ভর কানেক্ট করবা কত 10 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, 200 250। তুমি 100 গ্রাম ভর কানেক্ট করে দেখবা স্প্রিংটা কতটুকু লম্বা হয়, স্কেল দিয়ে মাপবা, মেপে এক্স এর মান হিসাব করবা, এফ এর মান তুমি কত কেজি, 100 গ্রাম যদি ভর কানেক্ট করো তাহলে 100 গ্রামকে কেজিতে নিবা, তারপর 9.8 দিয়ে গুণ করলে তুমি বলের মান পাবা। এইভাবে করে তুমি কে এর মান হিসাব করবা। তো প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কে এর মান হিসাব করলে তুমি চেক করবা যে কে এর মানটা কি রকম আসে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি কে এর মান একই রকম আসে, তুমি আবার 100 গ্রামটাকে খুলে ফেলে আবার 200 গ্রাম কানেক্ট করলা, তখন আমার মেপে দেখলো কতটুকু লম্বা হয়, আবার 300 গ্রাম কানেক্ট করলো, আবার দেখলো কতটুকু লম্বা হয়। এইভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কে এর মান হিসাব করবা। তোমার যদি এক্সপেরিমেন্ট পারফেক্ট থাকে, বাতাসে বাধা টাধা যদি না থাকে, তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে কে এর মান কিরকম পাবো, একই রকমই পাবো। বুঝা গেছে? এই ম্যাথটা ক্লিয়ার সবার? ওকে। আবার আমাদের একটা গ্রাফ করতে হয়, কিরকম গ্রাফ আমি এঁকে দেখাচ্ছি। যেমন ধরো আমাদের সূত্রটা কি ছিল, f ইকুয়ালস টু কত kx, ঠিক আছে? আমরা কি করব, একটা y অক্ষ নিব, একটা x অক্ষ নিব, x অক্ষ বরাবর আমি লিখব সরণ, সরণ মানে x, আর y অক্ষ বরাবর আমি নিব কত বল, বল মানে ফোর্স। তখন আমি কি করব, f হচ্ছে গিয়ে কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, x হচ্ছে কোন অক্ষ বরাবর, x অক্ষ বরাবর। তাহলে k কার ভূমিকা পালন করে, m কার ভূমিকা পালন করে, m টা পরিচয় কি, ঢাল, y ইকুয়ালস টু mx। তাহলে এই সমীকরণ আমরা কি রকম পাবো, একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। যদি তুমি y অক্ষ বরাবর f নাও আর x অক্ষ বরাবর সরণ নাও, তাহলে আমি এরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তারপর আমরা কি করব, দুইটা বিন্দু মার্ক করব, এই প্রত্যেকটা আলাদা আলাদা। ধরো আমি x এর মান প্রথমে 3 সেন্টিমিটার জন্য f কত কানেক্ট করেছি নিলাম, বা 4 সেন্টিমিটার জন্য আমি কত f কানেক্ট করছি সেগুলো নিব, ঠিক আছে? যেমন ধরো তুমি 100 গ্রাম নিলা, তারপর 200 গ্রাম নিলা, 300 গ্রাম নিলা, 400 গ্রাম নিলা। যেমন ধরো এখানে 100 গ্রাম, তারপর ধরো 200 300 নিলে তুমি চেক করা যে 100 গ্রামের জন্য এতটুকু সরণ হয়, আবার 200 গ্রামের জন্য এতটুকু সরণ, 300 গ্রামের জন্য এতটুকু সরণ। তাহলে প্রত্যেকটা বিন্দু বরাবর তুমি এরকম পয়েন্ট নিয়ে এই সবগুলো পয়েন্ট যোগ করে একটা সরলরেখা পাবা। সরলরেখার উপর তুমি যে কোনো দুইটা বিন্দু পয়েন্ট করবা, এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করবা, এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করবা। তাহলে এই বিন্দুকে নাম দিবা x1 y1, এই বিন্দুকে নাম দিবা x2, y2। তারপর কি করবা, ঢাল নির্ণয় করবা। ঢাল কিভাবে নির্ণয় করি আমরা, y2 মাইনাস y1, x2 মাইনাস x1। এখান থেকে আমি কার মান পাবো, ঢাল মানে m এর মান পাবো। এই m এর মান আমাকে কি প্রকাশ করবে, স্প্রিং কনস্ট্যান্ট প্রকাশ করবে। বুঝা গেছে? কোনো কনফিউশন? জি স্যার। এই m এর মান, এই ঢাল থেকে m এর মান আমাকে স্প্রিং ধ্রুবকের মান বুঝতে। এইভাবে আমরা গ্রাফ করে দেখা যাবে কি, এক্সপ্লেন করার সময় গ্রাফটা এরকম, একটা পয়েন্ট এখানে আসে, একটা পয়েন্ট এখানে আসে, একটা পয়েন্ট এখানে আসে, একটা পয়েন্ট এখানে আসে। আমরা এমন ভাবে সরলরেখাটা ড্রয়িং করব যাতে করে সবগুলো পয়েন্টের কাছাকাছি সরলরেখাটা থাকে, ঠিক আছে? ওইভাবে করে আমরা ক্যালকুলেশন করতে পারবো। কারণ আমাদের এক একটা এক্সপেরিমেন্টে কে এর মান এক এক রকম আসে, তার পেছনে কারণ হচ্ছে গিয়ে দেখা যায় আমরা বাতাসের বাধা থাকে, বা স্প্রিং এ মরিচা থাকে, বা স্প্রিংটা ভালো মতো আমি মাপতে ভুল করি, কত সেন্টিমিটার আগে ছিল এখন কতটুকু আছে, সেটা মেজারমেন্টে আমাদের কিছু ভুল হয়, কারণ সূক্ষ্ম হিসাব এগুলা। এই কারণে আমরা একটা গ্রাফ প্লট করে গ্রাফ থেকে ঢালের মান হিসাব করে তারপর আমরা কে এর মান হিসাব করে থাকি। বুঝা গেছে? এই হচ্ছে কি আমাদের
একটি স্প্রিং সংকুচিত বা প্রসারিত করলে আমাদের স্প্রিং ধ্রুবকটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা হচ্ছে কোন সূত্রকে মেনে চলে, F = kx, এই সূত্রকে মেনে চলে। আচ্ছা, এবার আমরা আজকে দেখব যে স্প্রিং কর্তৃক কৃতকাজ বা স্প্রিং বল দ্বারা কৃতকাজ অথবা স্প্রিং বলের বিরুদ্ধে কৃতকাজ। খেয়াল করে দেখো, আমি একটা স্প্রিংকে বাইরে থেকে বল প্রয়োগ করেছি। এই একটা স্প্রিং ছিল, এখান থেকে আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম, স্প্রিংটা কতটুকু সরণ ঘটে গেল, মনে করো F বল প্রয়োগ করে স্প্রিংটা x পরিমাণ সরে গেল F বল প্রয়োগ করে। তাহলে আমাকে তো কাজ করতে হয়েছে, তাই না? একটা স্প্রিংকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হলে আমাদেরকে কি কাজ করতে হয়েছে। এখন কতটুকু কাজ করতে হয়েছে, মনে করো W পরিমাণ কাজ করতে হয়েছে। এখন যদি আমি F dx পরিমাণ সরণ ঘটাই, ঠিক আছে, অল্প সরণ যদি ঘটাই, dx পরিমাণ সরণ ঘটাই, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমি যে টোটাল কাজ পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, f এর মান হচ্ছে গিয়ে কত, kx, আর এখানে হবে dx। এখানে k টা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, এখানে x এর পাওয়ার 1 আছে, ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, x এর পাওয়ার 1 আছে সেটা হয়ে যাবে x এর পাওয়ার 2 হবে, আর x এর যে নতুন পাওয়ার আছে সেটা দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। আর এখানে লিখতে হবে আমাদের x এর আদি অবস্থান xi, এটা হচ্ছে x এর ফাইনাল অবস্থান। ঠিক আছে, এটাকে নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, ফাইনালি এটা এরকম আসবে, হাফ কে xf স্কয়ার xi স্কয়ারের এই করে আমি টোটাল কৃত কাজ এটা পাবো। ঠিক আছে, যদি xi সমান সমান 0 হয় এবং xf টা x লিখি, তাহলে w কত হবে, হাফ কে x স্কয়ার হবে, হাফ কে কত হবে, x স্কয়ার। তাহলে একটা স্প্রিংকে আমি সরাইতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হলে আমাকে কতটুকু কাজ করতে হবে, কৃত কাজটা হচ্ছে কি কত, হাফ কে x স্কয়ার। আমি যদি 3 সেন্টিমিটার প্রসারিত করি তাহলে আমাদের কি করতে হবে, x এর বদলে 3 সেন্টিমিটার নিতে হবে, আর স্প্রিং কনস্ট্যান্ট স্কয়ার করে দিলে আমাদের কৃত কাজটা চলে আসবে। বোঝা গেছে ফর্মুলাটা? কৃত কাজ তো বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। এখন আমি যতটুকু কাজ করব, ঠিক আছে, যতটুকু কাজ করা হবে, একটা স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করতে হলে আমাদেরকে আমরা যতটুকু কাজ করে থাকি সেই ততটুকু কাজ স্প্রিং এর ভেতর শক্তি হিসেবে সঞ্চিত হয়। খেয়াল করে দেখো, এই যে স্প্রিংটাকে আমি বল প্রয়োগ করলাম, স্প্রিংটা সরে গেল, আমি যদি আবার ছেড়ে দেই তখন কি হবে, স্প্রিংটা আবার আগের অবস্থানে চলে আসবে। এখন একটা বস্তুকে বা একটা প্রাণীকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে যেতে হলে সে তো শক্তি না থাকলে যেতে পারবে না। তার যদি গায়ে শক্তি না থাকে, তার যদি সিস্টেমে এনার্জি না থাকে, সে তো অবস্থান পরিবর্তন করতে পারবে না। তাহলে এই যে স্প্রিংটাকে প্রসারিত করলাম, সে শক্তি কোত্থেকে পাইলো, সে শক্তি পেয়েছে হচ্ছে কি আমি যতটুকু কাজ করলাম এই আমার কৃত কাজটাই তার ভিতর শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। ঠিক আছে, কৃত কাজটাই স্প্রিং এর ভেতর সঞ্চিত শক্তি হিসেবে জমা হবে। কৃত কাজ স্প্রিং এ কি হবে, শক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে আমরা বলতে পারি স্প্রিং এর সঞ্চিত শক্তি, অতএব আমরা বলতে পারি স্প্রিং এর সঞ্চিত শক্তি ইপি, এটা হচ্ছে গিয়ে কত, হাফ কে এক্স স্কয়ার। সঞ্চিত শক্তিকে আবার পোটেনশিয়াল এনার্জিও বলা হয়, এই কারণে এটাকে ই অফ পি বলা হয়ে থাকে, হাফ কে এক্স স্কয়ার। সবাই কি শুনেছো এই পর্যন্ত? জি স্যার। জি পারবো স্যার। আমরা? ওকে, এখানে কিন্তু কৃত কাজ আমি কতটুকু কাজ করব সেটাও হাফ কে এক্স স্কয়ার, আমার কৃত কাজটা তার ভিতর শক্তি হিসেবে জমা হবে, সেই শক্তিটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার হিসেবে জমা হবে। ওকে, এই হচ্ছে কি আমাদের স্প্রিং এর, একটি স্প্রিং এর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ অথবা সঞ্চিত শক্তি, এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। লিখে ফেলি আমরা, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। আর স্প্রিং বল দ্বারা কৃত কাজটা দেখতে কিরকম হবে
সেটা যদি লিখি আমরা, স্প্রিং বল দ্বারা কৃত কাজ। আমি যদি স্প্রিং বল নিয়ে কাজ করি তাহলে এখানে এফ এর বদলে কি এফএস লিখতে হবে না? খেয়াল করো তো, বুঝতে জি, পেরেছো? স্যার। এফএস, আর এফএস এর বদলে কি মাইনাস কে এক্স লিখতে হবে না? তাহলে স্যার। এইখানে একটা মাইনাস আসবে, তাহলে এইখানেও একটা মাইনাস আসবে। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত হবে? ডব্লিউএস, এটা হবে কত? মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার, অথবা এটাকে লেখা হবে 1/2 এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। এইভাবে আমাদেরকে লিখতে হবে। বোঝা গেছে? এই হচ্ছে কি আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ আর স্প্রিং এর সঞ্চিত শক্তি এরকম আসলে। আমি তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু সাধারণত কোন স্যারের বইটা বের করে মিলিয়ে নাও কোনগুলো করতে হবে তোমাদেরকে। কাজ শক্তি চ্যাপ্টার, কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের 346 নম্বর পেজে যাও। গিয়েছো? 346 নম্বর পেজের হচ্ছে গিয়ে উদাহরণ 5.1, 5.2, 5.3। ঠিক আছে, 5.1, 2, 3 এগুলো মনোযোগ দিয়ে করবা। করার পর আমি তোমাদেরকে আরো কিছু দিচ্ছি। 5.9, 5. আচ্ছা 9 লাগবে না, থাক 5.9 বাদ এটা লাগবে না। এটা আমি পারবা আসলে, এটা আমি এমনি করে দিব পরবর্তীতে। আর হচ্ছে 5.27, 361 নম্বর পেজের 5.27, 361 নম্বর পেজের 5.27, 363 নম্বর পেজের 5.31। লিখেছো? জি স্যার। ওকে, এবার ওই যে মাঝারুল, দেখো তুমি যে আমাকে আজকে যে ম্যাথটা করতে বলেছো, ওই যে সুতা দিয়ে একটা বস্তু করে, এই যে দেখো 384 নম্বর পেজে ম্যাথটা আবার আছে। 384 নম্বর পেজে গিয়ে দেখো ম্যাথটা আবার পাবা। ওকে, এবার তোমরা বের করো 380 নম্বর পেজ। 380 নম্বর পেজের 1 থেকে 4, 380 পেজের 1 থেকে 4 লিখছো? জি স্যার। ওকে, তারপর হচ্ছে তারপর স্প্রিং রিলেটেড তো আর কোনো ম্যাথ নাই, এগুলা মোটামুটি করবা। তারপর এগুলা করলে মোটামুটি অনেক কিছু জানতে পারবা। আর তাছাড়া আরো অনেক কিছু পারবা, কিন্তু একসাথে সবগুলো ম্যাথ দিয়ে দিলে তোমাদের আবার প্রেশার হয়ে যাবে। এইগুলো ভালো মতো করবা। আর তাছাড়া তাছাড়া একটা পেয়েছি, 375 নম্বর পেজ যাও। 375 নম্বর পেজের 7 নম্বর সৃজনশীল লিখছো? 395 পেজে 7 নম্বর পেজে সৃজনশীল। এবার উদয় বলো, কোয়েশ্চেন গুলা বলো, সবাই মিলে এনে কোয়েশ্চেন কি কি কোয়েশ্চেন দিই সেগুলো মুখে বলো। লিখছো? বুসরা বলো কোয়েশ্চেন গুলা কি কি দিয়েছে এখন। এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা, একটু পর পর এই স্যার যে আমি তো রিকানেক্ট দাগাই আসতে পারে। নিছি। দাগিয়ে নিয়েছো? আচ্ছা আমি হ্যাঁ, আবার 375 7 নাম্বার, তারপর 75 7 হচ্ছে নাম্বার, 380 হচ্ছে 1 থেকে 4, তারপর 380 হচ্ছে 1 থেকে 4।
ইয়া কি বলে 363 উদাহরণ হচ্ছে 5.3-এ